আসসালামু আলাইকুম। আজকে আর্থিক বিবরণীর সবচাইতে কঠিন যে অধ্যায়টা সবাই বলে আর্থিক বিবরণী, সেটা নিয়ে আলোচনা করব। যদি আর্থিক বিবরণীর বেসিক কনসেপ্টটা পরিষ্কার থাকে তাহলে আসলে আর্থিক বিবরণী করাটাও অনেক বেশি জটিল তেমন বিষয় না। তো প্রথমে আর্থিক বিবরণীতে জানি যে আমরা তিনটা অংশ আছে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এটার মধ্যে ফার্স্ট যেই স্টেপটা মানে বিশদ আয় বিবরণী, সেটা আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা, বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র আয় ও ব্যয় হিসাবগুলো আসবে, অন্য কোনো হিসাব আসবে না। আচ্ছা, আমরা জানি হিসাব 5 প্রকার ছিল আমাদের: আয়, ব্যয়, দায়, সম্পদ, আরেকটা ছিল মালিকানা সত্ত্ব। এখানে তিনটা ধাপ আছে। এই তিনটা ধাপের মধ্যেই মূলত এই 5টা হিসাব হবে। তো যাকে যার অবস্থানে দিয়ে দিলেই আর্থিক বিবরণী হয়ে যায়। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে তুমি আয় ও ব্যয়গুলো দিবা, মালিকানা সত্ত্বের মধ্যে শুধু মালিকানা সত্ত্বটাই দিবা, আর আর্থিক বিবরণীতে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব দিবা। ভালো করে খেয়াল করো, প্রথম বিশদ আয় বিবরণীতে তুমি আয় ব্যয় লিখতেছো, পরে দ্বিতীয়টাতে মালিকানা সত্ত্ব করে ফেলতেছো, পরেরটাতে সম্পদ আর দায় দিতেছো, আর মালিকানা সত্ত্বর কথা তো এখান থেকেই নিয়ে আসতেছো। অর্থাৎ 5টা হিসাবের যথাযথ ব্যবহার করতে পারলে আর্থিক বিবরণীটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়। এখন বিশদ আয় বিবরণী, সেখানে শুধুমাত্র আয় ও ব্যয় হিসাবগুলো আসবে, অন্য কোনো হিসাব আসবে না। চাইলেও তুমি দায় বা সম্পদ বা মালিকানা সত্ত্বের যে এন্ট্রিগুলো সেগুলো বসাইতে পারবা না। তারপর দেখো লিখছি আয় ও ব্যয় হিসাবগুলো 1 বছরের দেখাতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 1 বছরের দেখাইতে হবে। কিভাবে 1 বছরের দেখাবো? মনে করো তুমি প্রতি মাসে তোমার স্কুলের বেতন দাও 1,000 টাকা। আচ্ছা, তাহলে 12 মাসে কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা তোমার খরচ হিসাবে দেখাইতে হবে। প্রতি মাসে 1,000, তাহলে 1 বছরের টাকা আসে 12,000 টাকা। আচ্ছা, এখন মনে করো তোমার কোনো ফ্রেন্ড, সে স্কুলের মধ্যে 5,000 টাকা বেতন দিছে। বেতন সে দিছে কত? 5,000 টাকা। কিন্তু 1 বছর তো বেতন বাবদ খরচ তো 5,000 না, বেতন খরচ 1 বছর হয়েছে 12,000 টাকা। তো এখন রেও মিলে থাকতে পারে বেতন 5,000 টাকা, তাহলে বাকি টাকা কই গেল? তো বাকি টাকাটা এখনো দেয় নাই। এই জন্য আমরা কি করি? যোগ বকেয়া লিখি। লেখা এই টাকাটাকে 12,000 টাকায় পরিণত করার জন্য যোগ করতে হইলে যোগ করবা, বিয়োগ করতে হইলে বিয়োগ করবা। অর্থাৎ অগ্রিম হইলে বিয়োগ করতে হয়, বকেয়া হইলে যোগ করতে হয়। তাহলে 5-এর সাথে যদি আমরা 7,000 যোগ দেই তাহলে আমাদের 1 বছরের যে খরচ 12,000 টাকা, সেটা আমরা প্রদর্শন করতে পারি। আবার যদি কোনো ফ্রেন্ড ভুলবশত অগ্রিম দিয়ে থাকে, অর্থাৎ মনে করো যে সে বেতন প্রদান করে ফেলছে 15,000 টাকা, এটাও আমরা বিশদ আয় বিবরণীতে দেখাইতে পারবো না। কারণ বেতন প্রতি মাসে 1,000 টাকা, তাহলে 12 মাসে তো টোটাল 12,000 হওয়ার কথা, সে তো দিয়ে ফেলছে 15,000। তো তারটা কিভাবে প্রদর্শন করব? বিয়োগ অগ্রিম। এখন কত হাজার টাকা তুমি মাইনাস করলে 1 বছরের টাকাটা মিল পাবা? 3,000 টাকা, 12,000 টাকা। অর্থাৎ মেইন কনসেপ্টই এটা, যে আয় ও ব্যয় হিসাবগুলো 1 বছরের দেখাতে হবে। আর এই 1 বছরের দেখানোর জন্য যদি তুমি কোনো টাকা যোগ করার প্রয়োজন হয় তাহলে তুমি যোগ করবা, যদি কোনো টাকা বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তুমি বিয়োগ করে দিবা। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বিশদ আয় বিবরণীর যে ছকটা সেটা সম্পূর্ণ করতে পারবে একদম সহজভাবে। তারপরে দেখো, প্রয়োজনীয় ধাপ। আমরা জানি বিশদ আয় বিবরণীতে অনেকগুলা ধাপ আছে। প্রত্যেকটা ধাপের একটা রিজন আছে, একটা কারণ আছে কেন এই ধাপগুলা হয়। তো ধাপগুলো বোঝা লাগবে। আচ্ছা, আগে ফার্স্ট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি একটা কলম 8 টাকা দিয়ে কিনছো, 10 টাকা দিয়ে বিক্রি করছো। এইখানে তোমার লাভ কয় টাকা হয়েছে সেটা তোমাকে খাতায় প্রদর্শন করতে বললো, তখন তুমি কিভাবে প্রদর্শন করবা? দেখো, আমরা যদি খাতায় প্রদর্শন করি যে 8 টাকার কলম 10 টাকায় বিক্রি করছি, সেই ক্ষেত্রে আমরা করি কি, যে লাভ সমান সমান বিক্রয় আগে লিখি, তারপরে বিয়োগ ক্রয় লিখি, বা ব্যয় যেটা আছে সেটা লিখি। তাহলে আমরা 10 থেকে
8 টাকা বাদ দিই, 2 টাকা লাভ হয়। অনেকটা এইভাবে করতাম ছোট ক্লাসে। ঠিক একইভাবে যদি আমরা বিশদ আয় বিবরণী করতে যাই, সেখানে তো আমাদের লাভটা নির্ণয় করা হয়, অর্থাৎ ফার্স্টে আয়টা লিখতে হবে। যদি আয়টা না লিখে আমি আগে ব্যয়টা লিখে ফেলি, তাহলে তো 8 - 10 এটা কি হইলো কোনো? আমাদের আগে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয়টা বাদ দিলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কয় টাকা লাভ হয়েছে, আবার মাইনাস রাউন্ড আসলে তখন বুঝতে পারবো কয় টাকা ক্ষতি হয়েছে। এই জন্য আমরা এই ধাপগুলোর মধ্যে ফার্স্ট স্টেপে আয়গুলাকে রাখি, পরের স্টেপে ওই ধরনের ব্যয়গুলাকে রাখি। যেমন দেখো, প্রথম ধাপেই লিখছিলাম নিট বিক্রয়। আচ্ছা, নিট বিক্রয় কথার মানে কি বলছি, যে এক বছরে মোট কত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে তা নির্ণয় করতে হবে। এক বছরে কত টাকার পণ্য বিক্রয় করছো, তোমার রেওয়া মিলে লেখা আছে বিক্রয় 90,000 টাকা। পরে তুমি কোথাও না কোথাও পাইলা ফেরত, বিক্রয় ফেরত আছে 10,000 টাকা। এখন তাহলে কি এটা আর বিক্রয় হইলো? তখন এটা বিক্রয় থেকে আমার বাদ দেওয়া লাগবে। ঠিক একইভাবে তুমি আবার নিচে সমন্বয়ে পাইলা ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বা বিক্রয় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি 5,000 টাকা। তার মানে কি, তুমি বিক্রি করছো কিন্তু লিখতে ভুলে গেছো, তো তখন তোমার আবার কি বিক্রয়ের সাথে টাকাটা যোগ করা লাগতেছে। অর্থাৎ এক বছরে তুমি এক্স্যাক্টলি কয় টাকার মাল বিক্রি করছো সেটা দেখানোর জন্য যদি যোগ করার প্রয়োজন হয় তাহলে তুমি যোগ করবা, যদি বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তুমি বিয়োগ করবা। এই হচ্ছে প্রথম স্টেপের কাজ। এখন পরের স্টেপটা দেখো, বিক্রিত পণ্যের ব্যয়। আসলে এই বিক্রিত পণ্যের ব্যয় কথার মধ্যেই মূলত এর যে কাজ সেটা লুকায় আছে। তুমি একটু চিন্তা করে দেখো তো, যেই কথাটা লেখা আছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত কথার মানে কি, পণ্যের ব্যয় কথার মানে কি, এগুলো একটু চিন্তা করো। বিক্রিত মানে যেই পণ্যটা বিক্রি করছি, পণ্যের ব্যয় যতটুকু পণ্য আমি বিক্রি করছি তার খরচ কয় টাকা সেটা নির্ণয় করতে বলছি। এখন এটা কিভাবে নির্ণয় করব? ফার্স্ট কনসেপ্টে আমাদের আসে না, আমাদের সবকিছু আগে জানা নিতে হয়। তোমার মনে করো যে তোমার কাছে বছরের শুরুতে 10,000 টাকার পণ্য ছিল। আচ্ছা, শুরুতে ছিল, হ্যাঁ, শুরুতে ছিল তোমার কাছে 10,000 টাকার পণ্য। তারপরে তুমি নতুন করে এই বছরে পণ্য কিনছো, মানে ক্রয় যেটাকে বলি। মনে করো যে 1,05,000 টাকার পণ্য কিনছো তুমি। এই পণ্যটা তুমি ভাববা যে আমেরিকা থেকে ঢাকার ড্যামরা এই এরিয়াতে আনতে হইব, মানে এই যে পথের মধ্যে যে খরচের নামগুলা উল্লেখ হইতে পারে, যেমন আমেরিকা থেকে তো তোমার জাহাজ পথে আসবো, তাহলে জাহাজ ভাড়া থাকতে পারে, জলযান খরচ, তারপর তোমার জ্বালানি খরচ, তারপর তোমার জাহাজে আসলে বন্দরে ভিড়লে আমদানি শুল্ক, ডক চার্জ, তাই না, নগর শুল্ক, এই জিনিসগুলো তোমার রাস্তার মধ্যে খরচ হইব। তাহলে ক্রয়জনিত যে খরচ সেগুলো লিখতে হবে, ক্রয়জনিত খরচ। মনে করো যে তোমার 15,000 টাকা গেছে ক্রয়জনিত খরচ। আচ্ছা, তাহলে মোটমাট তোমার কাছে এক্স্যাক্টলি কয় টাকার মাল থাকার কথা? দেখো, 15, 1,20,000, 1,30,000, মানে হচ্ছে গিয়ে তোমার কাছে টোটালি 1,30,000 টাকার মাল তোমার কাছে আছে। আবারও বলি, শুরুতে তোমার 10,000 টাকার মাল ছিল, নতুন করে তুমি যে পণ্যটা কিনছো সেটার খরচ মিলে টোটালি তোমার কাছে এখন 1,30,000 টাকার মাল থাকার কথা। কিন্তু তুমি বছর শেষে যাইয়া দেখতেছো তোমার কাছে মাত্র 5,000 টাকার মাল আছে, তো বাকি টাকার পণ্য কোথায় গেল? তোমার বছর শেষে তুমি যা দেখতেছো তোমার কাছে মাত্র 5,000 টাকার পণ্য আছে, বাকি টাকার পণ্য নাই। তার মানে কি, বাকি টাকার যে পণ্যটা সেটাই আমরা মূলত বিক্রি করে ফেলছি, ওইটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মানে বিয়োগ সমাপনী পণ্য 5,000 টাকা, তো বাদ দিয়ে দিলাম 1,25,000 টাকার মাল আমি বিক্রি করছি, বিক্রি করা হয়েছে। অর্থাৎ তুমি 1,25,000 টাকার মালরে বিক্রি করছো। এখন 1,25,000 টাকার মালটা যদি তুমি 1,25,000 থেকে বেশি বিক্রি করো তাহলে তোমার লাভ হয়েছে, আর যদি 1,25,000 থেকে কম বিক্রি করো তাহলে তোমার লস হয়েছে। মেইন কথা হচ্ছে এটাই যে আমরা সব বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করি, যে যত টাকার পণ্য আমি বিক্রি করছি সেটার কিনতে কয় টাকা খরচ গেছে তা নির্ণয় করার জন্য আমাদের প্রারম্ভিক মজুত পণ্য যেটা, সেটার সাথে ক্রয় যোগ দিতে হয় এবং ক্রয়জনিত খরচটাকে যোগ দিতে হয়। তাহলে আমরা মোট যে আমার কাছে পণ্যটা থাকার কথা সেটা আমরা বের করতে পারি, এবং সেই মোট পণ্য থেকে বছর শেষে আমার কাছে এখন কয় টাকার মাল আছে সেটা বাদ দিলেই আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমি মানুষের কাছে কয় টাকার পণ্যরে বিক্রি করছি। তো ওই পণ্যটা বাদ দিয়ে দিলেই আমরা জানবো যে 1,25,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। তারপরে আমরা বাকি কাজ অন্য অন্য জায়গায় বুঝতেছি, আপাতত জাস্ট এটা বুঝে যে বিক্রিত পণ্যের ব্যয়টা এইভাবে মূলত নির্ণয় করা হয়। আচ্ছা, তারপরে দেখো পরিচালন আয় লেখা। পরিচালন আয় লেখার মধ্যে কি লিখছে,
কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। ভাই এটা নৈমিত্তিকের জন্য মূলত, মানে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তিটা তোমরা চাইলে অন্যান্য আয়ের মধ্যেও দিতে পারো। এটা মুখস্থের মতো মনে রাখো যে পরিচালনা আয়ের ভিতরে দুইটা এন্ট্রি হয়, একটা হচ্ছে কমিশন প্রাপ্তি আর একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, এছাড়া কোনো এন্ট্রি হয় না। এরপরে লেখা আছে পরিচালন ব্যয়। এটা আরেকটা মজার জিনিস। পরিচালন ব্যয় কি? দেখো পণ্যটা তুমি যখন আমেরিকা থেকে কিনা ঢাকায় আনতেছো, রাস্তার মধ্যে যে খরচ সেগুলো কিন্তু তুমি অলরেডি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে দিছো। এছাড়াও তুমি যেখানে আইনা পণ্যটা রাখলা সেই গোডাউন বা সেই দোকান ভাড়া দিতে হবে, সেই দোকানে যদি তোমার একটা সেলসম্যান থাকে, বিক্রয় কর্মী থাকে, তার বেতন দিতে হইব। তারপর তুমি যেই সকল তোমার কি বলে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল দিতে হবে, তাই না? এছাড়াও ব্যবসাটা পরিচালনা করতে গেলে না আরো অনেক ধরনের খরচের সম্মুখীন হইতে হয়। তো পরিচালন শব্দের অর্থ কি? পরিচালন শব্দের অর্থ পরিচালনা করা, মানে হচ্ছে কার্যক্রম সম্পূর্ণ করা, লাইক এরকম। তো কার্যক্রম সম্পূর্ণ করতে যে যে সকল খরচগুলো হইব সেইগুলা, আর হচ্ছে কি জানো, বিক্রয় বৃদ্ধির জন্য যে খরচগুলো হয়, যেমন বিজ্ঞাপন তোমার বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তুমি যদি 10 জনকে জানাইতে পারো যে আমার কাছে এমন পণ্য আছে, আসেন কিনেন, তো তার মানে কি, তারা পণ্যটা তখন কিনবো, তখন তোমার বিক্রয়টা বাড়বো, তো তুমি বিক্রয় বৃদ্ধির জন্য মানুষের কাছে খরচ করতেছো। মেইন কথা হচ্ছে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অথবা ব্যবসাটা পরিচালনা করতে যাইয়া যেই সকল ব্যয়ের সম্মুখীন হইবা সবগুলাকে তোমরা পরিচালন ব্যয়ের মধ্যে দিয়ে দিবা। তবে শর্ত কিন্তু ওই একটাই থেকে যাবে, সেই শর্তটা কি, আয় ও ব্যয় হিসাবগুলো 1 বছরের দেখাইতে হবে। তার মানে এখানে যত খরচ বা আয় বলো সবগুলা তোমাকে 1 বছরের ব্যালেন্স বের করে তারপরেই লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো লিখছি অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে লেখা আছে ব্যবসায় বিক্রয়জনিত আয় ছাড়া বাকি সকল আয়। ব্যবসায় বিক্রয়জনিত আয় ছাড়া বাকি সকল আয় হচ্ছে অন্যান্য আয়। মানে বিক্রয়টা তো তুমি আয় একটা লিখছই, এছাড়াও তো আরো কিছু আয় থাকতে পারে, যেমন শিক্ষানবিশ সালামি থাকতে পারে, ব্যাংক জমার সুদ থাকতে পারে, তারপর তোমার বিনিয়োগের সুদ থাকতে পারে, তাই না? তো এরকম বিভিন্ন, তারপরে তোমার আর কি থাকতে পারে, আহ আরো অনেক ধরনের আয় থাকতে পারে যেগুলো অনাকাঙ্ক্ষিত, মানে ব্যবসায় সচরাচর উপভাড়া থাকতে পারে, সব সময় থাকে না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, ঠিক আছে? অথবা তোমার কিছু কিছু ব্যবসায় পাওয়া যায়, সকল ব্যবসায় এরকম থাকে না, তো ওই জিনিসগুলো মূলত হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য ব্যয় কি? সেম, মানে যেগুলো রেগুলারিটি হয় না, মানে হচ্ছে কি সকল ব্যবসায় থাকে না, রেগুলারিটি না, মূলত সকল ব্যবসায় থাকে না। যেমন মনে করো তুমি ঋণের সুদ দিলা, ঋণ কি সব ব্যবসাওয়ালারা করে? সবাই করে না, কিছু কিছু ব্যবসায়ীরা করে যাদের প্রয়োজন হয়। ঋণের সুদ দিলা, তারপরে চুরিজনিত ক্ষতি হইতে পারে, আগুনে পণ্য বিনষ্টজনিত ক্ষতি হইতে পারে, মানে বিভিন্ন দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি হইলে সেগুলা লিখবা। মানে ব্যবসা পরিচালনার বাইরেও মাঝে মধ্যে কিছু আয় এবং ব্যয় বইটা থাকে, সেগুলারই অন্যান্য আয় ও ব্যয় বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ফার্স্টে বিক্রয় আয় লিখছি, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় লিখছি, তারপরে পরিচালন আয় আয় লিখছি, তারপরে পরিচালন ব্যয় ব্যয় লিখছি, অন্যান্য আয় অন্যান্য ব্যয়। অর্থাৎ আয়গুলা থেকে ব্যয়গুলা সব বাদ দিয়ে দিবা, আয়গুলা যোগ ব্যয়গুলা বাদ। এই হলো তোমার কনসেপ্ট। কারণ আমি তো ফার্স্টেই বলে নিছিলাম যদি লাভ ক্ষতি দেখাইতে চাও তাহলে আমরা কি করি, আয় থেকে খরচটা ব্যয়টা বাদ দিই। তো এখানে সেম কাহিনীটাই করছি, অর্থাৎ সকল আয় থেকে আস্তে আস্তে ব্যয়টা বাদ আয়টা যোগ, ব্যয়টা বাদ আয়টা যোগ, ব্যয়টা বাদ, বাস, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এইভাবে যদি করো তাহলে এই কনসেপ্টটা জাস্ট নিয়ে নিতে হবে যে কিভাবে বিশদ আয় বিবরণীর মধ্যে শুধু আয় আর ব্যয়ের 1 বছর দেখাতে হবে, এই কনসেপ্টটা রাখতে পারলে মাথার মধ্যে টুকটাক হয়ে যাবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যে একবার নির্ণয় করতে পারে, আর পরিচালন ব্যয়টা, তার জন্য এটাতে কমপ্লিট আর কি, একদম পরিপূর্ণভাবে কমপ্লিট করা তার জন্যই সহজ। আচ্ছা, এরপরে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা শিখবো।